হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর বাংলা যে তোমাদের সারাংশ রয়েছে সেই সারাংশ থেকে ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো আজকে তোমাদেরকে আমি বলে দেবো। অনেকেই আমাকে কমেন্টে বলেছিলে যে সারাংশ থেকে ইম্পর্টেন্টগুলো দিতে, তো তারা ভালো করে আজকের এই ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এটা রয়েছে, তাই প্রত্যেকে এটা ভালো করে দেখবে, ওকে? এর আগে আমি ভাবার্থ দিয়ে দিয়েছি, যে বা যারা দেখো না কিন্তু অবশ্যই দেখে নিয়ে কোন কোন ভাবার্থগুলো ভালো করে করবে। আজকে তোমাদেরকে বলে দেবো সারাংশ কোনগুলো করবে। তার আগে দেখে নাও সারাংশ কী এবং এটা কিভাবে করতে হয় সেটা তো প্রত্যেকেরই জানতে হবে, তারপর তো সাজেশন। তো চলো দেখে নাও। দেখো কি বলছে, সারাংশ শব্দটিকে ভাঙলে দুটি আলাদা শব্দ পাওয়া যায়, এক হচ্ছে সার, দুই হচ্ছে অংশ। কোনো রচনার সার অর্থাৎ মূল বিষয়টি খুঁজে নিয়ে তাকে সহজ সরল ভাষায় স্পষ্ট ও সুন্দরভাবে প্রকাশ করাকেই বলা হয় সারাংশ। বোঝা গেল? এবার বলছে সারাংশ লিখনের জন্য কয়েকটি পালনের নির্দেশ। কি কি পালনের নির্দেশ রয়েছে এগুলো আমরা পড়ব। বলছে উদ্ধৃত অনুচ্ছেদ বা রচনাংশটি বারবার মনোযোগ দিয়ে পড়া কি করা উচিত? পড়া প্রয়োজন। এর মাধ্যমে রচনার যে প্রধান এবং অপ্রধান দিকগুলো সহজেই কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তাহলে প্রথমে কি করতে হবে? মনোযোগ দিয়ে অনুচ্ছেদটা ভালো করে পড়তে হবে। 2 নম্বর কি বলছে? আগে থেকে ভেবে রাখতে হবে উত্তরটি কত শব্দ সংখ্যার মধ্যে লিখতে হবে। অর্থাৎ তোমাদেরকে পরীক্ষায় বলে দেবে যে এটা কত শব্দের মধ্যে লিখতে হবে, হয়তো 100 শব্দের মধ্যে, নতুবা 150 শব্দের মধ্যে, এরকম কিন্তু বলা থাকবে প্রশ্নে। সেটা তোমাকে আগে থেকে ভেবে রাখতে মোটামুটি কতটা পরিমাণ লিখতে হবে। অলঙ্কার, রূপক, উপমা, দৃষ্টান্ত, কোনো সংলাপ ইত্যাদি থাকলে সেগুলো যথাসম্ভব বাদ দিতে হবে, অর্থাৎ এগুলো লেখা যাবে না। সিম্পলভাবে তোমাকে কি করতে হবে? লিখতে হবে। একটা উদাহরণ দেখাই তোমরা বুঝতে পারবে, তার আগে শুধু নিয়মগুলো একবার জেনে নাও। উত্তরের ভাষা হবে সহজ ও সাবলীল। উত্তরের ভাষাটা কেমন হবে? খুব সহজ হবে, সাবলীল হবে, ঠিক আছে? তো সিম্পলভাবে তোমাকে লিখতে হবে। কোনো উদ্ধৃতি ব্যবহার করা চলবে না। কোনো উদ্ধৃতি মানে কোটেশন দেওয়া কোনো লাইন বা প্রাসঙ্গিক তুলে ধরা যাবে না, ঠিক আছে? মান্য চলিত রীতিতে উত্তর লিখতে হবে, অর্থাৎ চলিত ভাষায় কিন্তু এটা লিখতে হবে, ঠিক আছে? যদি অনুচ্ছেদটা সাধু ভাষায় দেওয়া থাকে সেখানেও তোমাকে কি করতে হবে? চলিত ভাষাতেই লিখতে হবে। সারাংশটির আয়তন কখনো মূল রচনার অর্ধেকেরই বেশি হবে না, মানে ঠিক দেখতে অর্ধেকেরও কম যেন হয়, অর্থাৎ অনুচ্ছেদ যতটা থাকবে তার অর্ধেকেরও কম পরিমাণে হবে সারাংশটা, ঠিক আছে? রচনাংশে নেই এমন কোনো বিষয়ের উল্লেখ করা যাবে, মানে ওই রচনাংশের বাইরে থেকে কোনো জিনিস সেখানে উল্লেখ করা যাবে না। তোমাদেরকে আমি বলতে পারি উদাহরণস্বরূপ, যেরকম বাংলার যে কোনো গল্প আমরা পড়ি তখন সেই গল্প পড়ার আগে দেখবে সারাংশ লেখা থাকে হেল্পার বইগুলোতে। সারাংশতে কি দেওয়া থাকে? মানে ওই গল্পের প্রধান বিষয়বস্তুগুলো কিন্তু দেওয়া থাকে। ইংলিশে যেমন সামারি থাকে সেরকম বাংলাতেও কি থাকে? সারাংশ, ঠিক আছে? বোঝা গেল আমার কথাটা? অর্থাৎ মূল বিষয়বস্তুটাকে আমরা সারাংশ বলবো, ওকে? সারাংশটি পড়লেই যেন মূল রচনার বিষয়টিতে পৌঁছানো যায় এমনভাবে সেটি কী করতে হবে? লিখতে হবে। জটিল বিষয়কে সহজ সরলভাবে প্রকাশ করার মাধ্যমে একজন সারাংশ রচয়িতা দক্ষতা প্রকাশ পায়, একথা অবশ্যই মনে রাখা দরকার। সম্ভব হলে সারাংশে একটি শিরোনাম দিলে ভালো হয়, তবে তা প্রাসঙ্গিক হওয়া চাই, অর্থাৎ যেটা পারলে একটা শিরোনাম দেওয়া চাই, যদি সেটা প্রাসঙ্গিক হয় তবেই, ঠিক আছে? না দিলেও কোনো অসুবিধে নেই। উত্তম বা মধ্যম পুরুষ অর্থাৎ আমি তুমি জাতীয় শব্দ ব্যবহার করা যাবে না, ঠিক আছে? সম্পূর্ণভাবে পরোক্ষ উক্তিতে উত্তর লিখতে, অর্থাৎ কবির কথা বলতে হবে কবি এখানে এটা বলতে চেয়েছেন, কবি এখানে এটা করতে চেয়েছেন, বা লেখক এখানে এটা বোঝাতে চেয়েছেন, মানে নিজের কথা বলা যাবে না, যে আমার নিজস্ব মতামত সেটা কিন্তু এখানে বলা যাবে না, ঠিক আছে? সারাংশের মতোই ভাবার্থ লেখার ক্ষেত্রেও মূল রচনাটিকে সংক্ষেপে কী করতে হয়? লিখতে হয়, অর্থাৎ ভাবার্থ সারাংশ খানিকটা একই। তাই আপাতভাবে এ দুটি বিষয় প্রায় একরকম মনে হলেও দুটির মধ্যে প্রকৃতিগত কয়েকটি পার্থক্য আছে। খানিকটা এক হলেও কিন্তু কিছুটা কি আছে? পার্থক্য আছে। বোঝা গেল? এবার চলো আমরা দেখব কীরকম করে করতে হলো, সেটা তো বুঝলাম। এবার আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো কিভাবে হচ্ছে। চলো দেখে নেওয়া যাক। প্রথম সারাংশের অনুচ্ছেদটা দেখো। সৃষ্টির প্রথম লগ্নে অসহায় দুর্বল মানুষ নিজের অস্তিত্বের প্রয়োজনেই সমাজবদ্ধ হয়েছিল, কিন্তু কালক্রমে নানা স্বার্থের সংঘাতে ভেদবুদ্ধি মানুষকে বিকৃত পথে পরিচালিত করেছে। স্বার্থপরায়ণ মানুষ লোভের বশবর্তী হয়ে মানবিক চেতনা হারিয়েছে এবং নীতিভ্রষ্ট হয়ে পড়েছে। এখন মানুষের কাছে বড় হলো একলা বাঁচার নীতি। আত্মসুখ সর্বস্ব মানুষের স্বার্থের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়েছে। নিজেকে ছাড়া আর কাউকে সে জানে না। প্রেম ও প্রীতির স্নেহবন্ধন তার আর
ভালো লাগে না, সত্য সুন্দরের অস্তিত্ব এসে ভুলে গেছে, স্নেহ প্রীতির মধ্যে যে আনন্দময় জীবনের আস্বাদ লাভ করা যায় তা ভুলে এই শ্রেণীর মানুষ সংকীর্ণ ও ক্ষুদ্র হয়ে পড়েছে। তো এই হচ্ছে অনুচ্ছেদ, এবং এখান থেকে কি করে সারাংশটা হলো সেটা তোমরা দেখে নাও। ঠিক আছে, দেখো কি আছে, বলছে সৃষ্টির শুরুতে অসহায় মানুষ বেঁচে থাকার তাগিদেই সমাজবদ্ধ হয়েছিল। তখন সে সকলকে নিয়ে বাঁচত, সত্য সুন্দরে তার অবস্থা ছিল, স্নেহ ভালোবাসায় আনন্দময় জীবনের স্বাদ সে পেয়েছিল। কিন্তু আস্তে আস্তে তার মধ্যে ভেদবুদ্ধি তৈরি হয়েছে, আত্মকেন্দ্রিক জীবনে মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে মানুষ স্বার্থপর হয়ে উঠেছে। তাহলে এত বড় অনুচ্ছেদের আকারটা দেখো সারাংশের অর্ধেকেরও কম, অর্থাৎ অর্ধেকেরও কম কিন্তু এই সারাংশতে রয়েছে। বোঝা গেল? তাহলে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা একটু আগে পড়লাম সেভাবেই তোমাদের কিন্তু এগুলো করতে হবে। বুঝতে পারছো আমার কথাটা? এইভাবেই কিন্তু করবে। তাহলে যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম এটা তোমাদের কিন্তু সাজেশনের জন্য ইম্পর্টেন্ট, এটা ভালো করে তৈরি করবে। ঠিক আছে, এভাবেই বাকিগুলো করতে হবে। এরপরে দেখো, বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই, কেবল যাহা নিজের আবশ্যক তাহা কণ্ঠস্থ করিতেছি, তেমন করিয়া কোনো মতে কাজ চলে মাত্র, কিন্তু মনের বিকাশ লাভ হয় না। খাওয়া হইলে বা খাওয়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে, কিন্তু আহার আদি রীতিমতো হজম করিবার জন্য হাওয়া খাওয়া দরকার। তেমনি একটা শিক্ষা পুস্তকে রীতিমতো হজম করিতে অনেকগুলো পাঠ্যপুস্তকের সাহায্য আবশ্যক। আনন্দের সহিত পড়িতে পড়িতে পরিবার শক্তি অলিখিতভাবে বৃদ্ধি পাইতে থাকে, গ্রহণ শক্তি, ধারণা শক্তি, চিন্তা শক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে বল লাভ করে। বুঝতে পারলে? এটা কিন্তু সাধু ভাষায় রয়েছে। এবার এটা আমরা সারাংশ দেখব কিভাবে করছে। দেখো, সেই শিক্ষায় যথার্থ যা আনন্দের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে। বোঝা গেল? অর্থাৎ তোমাকে অনুচ্ছেদটা এতবার করে পড়তে হবে যাতে তুমি নিজেই সেটাকে সহজ সরল ভাষায় গুছিয়ে এক লাইনের মধ্যে লিখে দিতে পারো, তাই না? তো দেখো, এখানে কিন্তু চলিত গদ্যে লিখেছে, এটা কিন্তু সাধু ভাষায় কিন্তু সারাংশটা লেখেনি, মাথায় রাখবে। আনন্দের সঙ্গে পড়তে পড়তে পড়ার আগ্রহ ক্ষমতা বাড়ে, গ্রহণ শক্তি, ধারণা শক্তি, চিন্তা শক্তি বাড়ে। পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ থাকায় আনন্দ নেই, সেই সীমা অতিক্রম করলেই আনন্দ। তখন সেই পাঠ্যপুস্তকে হয়ে ওঠে শিক্ষার উপযুক্ত বাহন। বোঝা গেল? তোমরা নিজেরাও কিন্তু বাড়িতে এগুলো ভালো করে তৈরি করে রেডি করে নিজেদের মতো লেখার চেষ্টা করবে, দেখবে প্রত্যেকেই পারবে। খুব সহজ, এগুলো মনে হচ্ছে কঠিন, বাট একটা দুটো প্র্যাকটিস করবে, সহজ প্রত্যেকেরই লাগবে। এরপরে সারাংশ, আমাদের লড়াই ভূতের সঙ্গে, আমাদের লড়াই অবুদ্ধির সঙ্গে, আমাদের লড়াই অবাস্তবের সঙ্গে। সেই আমাদের চারিদিকে ভেদ এনেছে, সেই আমাদের কাঁধের ওপর পরবশতাকে চড়িয়ে দিয়েছে, সেই আমাদের এতদূর অন্ধ করে দিয়েছে যে যখন চিৎকার শব্দে ঢেলাকে গাল পেরে গলা ভাঙছি তখন সেই ভূতটাকে পরমাত্মীয় পরমা রাধ্য বলে তাকেই আমাদের সমস্ত বাস্তুভিটে দেবত্র করে ছেড়ে দিয়েছি। ঢেলার দিকে তাকালে আমাদের পরিত্রাণের আশা থাকে না, কেননা জগতে ঢেলা অসংখ্য, ঢেলা পদে ঘাটে ঢেলা একটা ফুরলো হাজারটা আসে, তাই না? কিন্তু ভূত একটা, সেই ভূতটাকে ঝেড়ে ফেলতে পারলে ঢেলাগুলো পায়ে পড়ে থাকে, গায়ে পড়ে না। আবার পড়ি, চলো, এটা আমার একটু বুঝতে অস্পষ্ট লাগলো, চলো আরেকবার পড়ি। বলছি, আমাদের লড়াই ভূতের সঙ্গে, আমাদের লড়াই অবুদ্ধির সঙ্গে, আমাদের লড়াই অবাস্তবের সঙ্গে। সেই আমাদের চারিদিকে ভেদ এনেছে, সেই আমাদের কাঁধের ওপর পরবশতাকে চড়িয়ে দিয়েছে, সেই আমাদের এতদূর অন্ধ করে দিয়েছে যে যখন চিৎকার শব্দে ঢেলাকে গাল পেরে গলা ভাঙছি তখন সেই ভূতটাকে পরমাত্মীয় পরমারাধ্য বলে তাকেই আমাদের সমস্ত বাস্তুভিটে দেবত্র করে ছেড়ে দিয়েছি। ঢেলার দিকে তাকালে আমাদের পরিত্রাণের আশা থাকে না, কেননা জগতে ঢেলা অসংখ্য, ঢেলা পথে ঘাটে ঢেলা একটা ফুরলে হাজারটা আসে, কিন্তু ভূত একটা। সেই ভূতটাকে ঝেড়ে ফেলতে পারলে ঢেলাগুলো পায়ে পড়ে থাকে, গায়ে পড়ে না। চলো, এর সারাংশ কি আছে দেখে নাও। বলছে, আমাদের পরাধীনতা ও বিভেদের মূলে রয়েছে নির্বুদ্ধিতা ও অবাস্তব বোধ। এই অজ্ঞতা ও অবাস্তব বোধের ভূতকে আমরা পরম আরাধ্য মনে করি এবং তারই ওপর আমাদের যাবতীয় ভালো মন্দের দায় চাপিয়ে দিই। এই প্রবণতা ত্যাগ না করলে যাবতীয় নির্বুদ্ধিতা ও সংস্কার থেকে আমাদের মুক্তি নেই। বোঝা গেল? আমি যে কটা সাজেশন তোমাদেরকে দিচ্ছি এগুলো মনোযোগ দিয়ে করে যাও, কমন এর মধ্যেই পাবে। ঠিক আছে? এরপরে দেখো, আমরা পরবাসী, দেশে জন্মালেই দেশ আপন হয় না, যতক্ষণ দেশকে না জানি ততক্ষণ সে দেশ আপনার নয়। আমরা এই দেশকে আপনই জয় করিনি। দেশে অনেক জড় পদার্থ আছে, তারা তাদেরই প্রতিবেশী, আমরা তাদেরই প্রতিবেশী। দেশ যেমন এইসব বস্তুপিণ্ডের নয়,
তেমনি আমাদেরও নয়। এরই নাম জড়ত্ব, একেই বলে মোহ। যে মোহবিভূত সেই তো চিরপ্রবাসী। সে জানে না সে কোথায় আছে, সে জানে না তার সত্য সম্বন্ধ কার সঙ্গে। বাহিরের সহায়তার দ্বারা নিজের সত্যবস্তু কখনোই পাওয়া যায় না। আমার দেশ আর কেউ আমাকে দিতে পারে না। নিজের সমস্ত ধন জন প্রাণ দিয়ে দেশকে যখনই আপন বলে জানতে পারবো, তখনই দেশ আমার স্বদেশ হবে। পরবাসী স্বদেশে যে ফিরেছি তার লক্ষণই এই যে দেশের প্রাণকে নিজের প্রাণ বলে জানি। পাশে প্রত্যহ মরছে দেশের লোক রোগে উপবাসে, আর আমি পরের ওপর সব দোষ চাপিয়ে মঞ্চের ওপর দেশাত্মবোধের বাকবিস্তার করেছি। এত বড় অবাস্তবতা, অপদার্থতা আর কিছুই হতে পারে না। এবার দেখো এই সারাংশটা কি আছে। বলছে দেশকে আপন করতে হলে দেশকে জানতে হবে। দেশ জড় পদার্থের নয়। দেশের মানুষের সঙ্গে একাত্ম হতে হবে, তাদের দুঃখ কষ্টের ভাগ নিতে হবে। শুধু বক্তৃতা দিয়ে দেশাত্মবোধের প্রমাণ রাখা যায় না। বোঝা গেল? তাহলে এত বড় অনুচ্ছেদের মাত্র 3 লাইনের সারাংশ। বুঝতেই পারছো এই 3 লাইনের মধ্যে যা বলা আছে, এত বড় অনুচ্ছেদের মধ্যে সেটাই কিন্তু অলঙ্কারিতভাবে করে দেওয়া আছে। তাহলে সারাংশ নিয়ে তোমাদের বুঝতে নিশ্চয়ই একটু সুবিধা হচ্ছে, অনেকেরই হয়তো সহজও লাগছে। খুব মজাদার জিনিস, বাড়িতে প্র্যাকটিস করবে এইভাবেগুলো দেখে পারবে। এরপরে সারাংশ, পাপীকে সাধু করা বড় সহজ নয়। ইহাতে অনেক যত্ন, অনেক সতর্কতা, মানব প্রকৃতির অনেক জ্ঞান থাকা চাই। এমনকি কিছুকালের নিমিত্তই আপনার স্বার্থ পর্যন্ত বিস্মিত হইতে হয়। এই সংসারে প্রেমী হৃদয় রাজ্যের অদ্বিতীয় ঈশ্বর। কি শিশু, কি প্রবীণ, কি বৃদ্ধ, কি ধনী, কি নির্ধন, কি পাপী, কি সাধু, সকলেই এক বাক্যে ভালোবাসার দাস। অন্যের অন্তঃকরণে প্রভুত্ব করিতে হইলে প্রথমত ভালোবাসার দ্বারাই তাহার পথ প্রস্তুত করিতে হয়। এইরূপ পরোক্ষ শিক্ষাদানেরও উদ্দেশ্য ভালোবাসার দ্বারা কার্যকরী হয়। চলো এর সারাংশ দেখো। বলছে শুধু ভালোবাসা দিয়ে সবাইকে জয় করা যায়। সে ভালোবাসায় শিশু, বৃদ্ধ, ধনী, নির্ধন, পাপী, সাধু সকলেই বশীভূত হয়। হৃদয়ে জয়ের একমাত্র অস্ত্র ভালোবাসা। বোঝা গেল? এরপরের সারাংশ, নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকিত? একটা ভালো কাজে হাত দিলাম, তাহার নিন্দা কেহ করে না, সে ভালো কাজের দাম কি? একটা ভালো কিছু লিখিলাম, তাহার নিন্দুক কেহ নাই, ভালো গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক অনাদর কি হইতে পারে? জীবনকে ধর্মচর্চায় উৎসর্গ করিলাম, যদি কোনো লোক তাহার মধ্যে গূঢ় অভিপ্রায় না দেখিল, তবে সাধুতা যে নিতান্ত সহজ হইয়া পড়িল। মহত্বকে পদে পদে নিন্দার কাটা মারাইয়া চলিতে হয়। ইহাতে যে হার মানে বীরের সদ্গতি সে লাভ করে না। পৃথিবীতে নিন্দা দোষীকে সংশোধন করিবার জন্য আছে তাহা নহে, মহত্বকে গৌরব দেওয়া তাহার একটা মস্ত কাজ। সারাংশ দেখো কি আছে। সমালোচনা জীবন ও সৃষ্টিকে সমৃদ্ধ করে। নিন্দা বা সমালোচনা কাজের মূল্যায়নের প্রমাণ। কাজের বা কর্মের সমালোচনা আসলে কর্মের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, তাই না? কেউ যদি কোনো কাজ করে, সেটা খারাপ না ভালো কাজ, সেটা তো সমালোচনাই বলে দেবে, তাই না? সেটা কি করেছে, সে ভালো করেছে না খারাপ করেছে, তো সেটাই বলছে যে সমালোচনা হচ্ছে জীবন ও সৃষ্টিকে সমৃদ্ধি করে। বোঝা গেল? এর পরেরটা দেখো, কেবল পশু বলে জগতের কোনো জাতি বড় হইতে পারে নাই, কেবল অর্থ বলে কেহ বড় হয় নাই। জগতের জাতীয় মণ্ডপে উচ্চাসন পাইতে গেলে চাই মস্তিষ্কের বল, যাহার বিকাশ সাহিত্যে ও বিজ্ঞানে, আর চাই মনের বল, যাহার প্রকাশ চরিত্রে ও ব্যবহারে। রবীন্দ্রনাথ ও জগদীশচন্দ্র বাঙালি মনীষার পরিচয় গর্বিত পাশ্চাত্য জাতিকে দিয়াছেন, কিন্তু দুই একটি কোকিলে কি বসন্তের সৌন্দর্য আনিতে পারে? চাই সহস্র কোকিলের কলতান, যাহা জগতের শীতস্তব্ধ বক্ষে বসন্ত যৌবনের অনন্ত উজ্জ্বল মধুর ভাব জাগাইয়া দিয়া বিশ্ববাসীর অনিচ্ছুক কর্ণকে ভারতের দিকে উৎকর্ণ করিবে। ভবিষ্যৎ ভারত অতীত অপেক্ষা বৃহৎ মহৎ উজ্জ্বল হইবে। দেখো এর সারাংশ কি আছে। বলতে শারীরিক শক্তি বা অর্থশক্তি নয়, জাতির শ্রেষ্ঠত্বের জন্য প্রয়োজন মস্তিষ্কের আর মনের জোর, অর্থাৎ মেধা এবং অনুভূতি শক্তি প্রকাশ। বিচ্ছিন্নভাবে এক দুজন নয়, সমস্ত জাতির মন ও মননের উন্নতি হইলেই ভারত পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করবে। এরপরটা দেখো, পৃথিবীতে যাহার দিকেই তাকাও দেখিবে সে নিজের অবস্থায় অসন্তুষ্ট। দরিদ্র কিসে ধনী হইবে সে চিন্তায় উদ্বিগ্ন। ধনী চোর ডাকাতের ভয়ে ত্রস্ত, রাজা শত্রুর ভয়ে ভীত। এক কথায় পৃথিবীতে এমন কেহ নাই যে পূর্ণ সুখে সুখী, অথচ কৌতুকের বিষয় এমন পৃথিবীর ছাড়িয়া যাইতেও কেহ প্রস্তুত নয়। মৃত্যুর নাম শুনিলেই দেখি মানুষের মুখ শুকাইয়া যায়। মানুষ যতই দরিদ্র হোক, সপ্তাহের পর সপ্তাহ যদি অনাহারে কাটাতেই হয়, পৃথিবীর কোনো আরামই যদি ভাগ্যে না থাকে, তথাপি সে মৃত্যুর প্রার্থী হইবে না। কেননা কেনা জানে যে 100 বৎসর পরমে থাকিলেও একদিন না একদিন মরিতে হইবে। দারুণ কিন্তু এটা।
ভালো করে দেখো সারাংশ কি আছে। বলছে ধনী দরিদ্র রাজা নির্বিশেষে সমস্ত মানুষ নিজের অবস্থায় অসুখী, কিন্তু তা সত্ত্বেও সকলেই মৃত্যুকে ভয় পায়। মৃত্যু অনিবার্য জেনেও তীব্র কষ্টের মধ্যেও পৃথিবী ছেড়ে যেতে চায় না। এক অদ্ভুত আসক্তি তার মধ্যে কাজ করে। বোঝা গেল? আর একটা রয়েছে, এটা তোমরা দেখে না, আমি আর পড়ে শোনাচ্ছি না, পড়লে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো এটা ভালো করে দেখে না, এর উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সারাংশটা এটা করবে। তো এই হচ্ছে তোমাদের সারাংশ সাজেশন। এ কটা ভালো করে করো, এর মধ্যেই কমন আসবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর ভালো করে পড়ো সবাই। দেখো তোমাদের কিন্তু 40-এ পরীক্ষা হবে, একটু তো বেশি পড়তেই হবে, ঠিক আছে? তাই মন দিয়ে পড়ো, প্রত্যেকেরই ভালো ফল হবে।